নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। কোনো ব্যক্তি যখন আস্তে আস্তে তার সম্পদ বৃদ্ধি করতে থাকেন, প্রথমে তার চাকরি জীবনে কিংবা তিনি যদি ব্যবসা শুরু করেন, তখন আয়ের থেকে ব্যয় যদি একটু কমাতে পারেন তাহলে তার টাকা জমতে শুরু করে এবং আস্তে আস্তে দেখা যায় তিনি ব্যাংকে, পোস্ট অফিসে কিংবা মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে তিনি ঝুঁকি নিয়ে তিনি টাকা রাখেন। ব্যাংকে টাকা রাখলে গ্যারান্টিড ইন্টারেস্ট রয়েছে, এইভাবে চলতে থাকে। কিন্তু কাহারও দিন সমান নাহি যায়। অনেকটাই হয়তো তার সম্পদ বৃদ্ধি পেল, অনেকটাই ইনভেস্টমেন্ট হলো, কিন্তু একসময় দেখা গেল তিনি হয়তো গরিব হয়ে গেলেন কিংবা তার সম্পদ আর অত বৃদ্ধি পাচ্ছে না। ফলে তার দরকার ছিল যেটা, সেটা হচ্ছে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা, একটা হেলথ ইন্স্যুরেন্স করা। তিনি সেদিকে মন দেননি, তিনি শুধু সম্পদ বৃদ্ধি করে গেছেন। তাহলে আমাদের সম্পদ বৃদ্ধির সাথে সাথে করতে হবে একটা প্রোটেকশন। এই প্রোটেকশন ছাড়া আমরা জীবনে কখনোই এগোতে পারবো না। আজকে আমি আলোচনা করব যে কাহারও দিন সমান নাহি যায়। এই যে কথাটা, এটা তো সত্যি যে গরিব থেকে বড়লোক হয়ে গেল, অনেকটাই টাকা জমালো আর কি, আমি বড়লোক বলতে সেটাই বোঝাচ্ছি, ভালো কর্পাস তৈরি হলো। কিন্তু দেখা গেল হঠাৎ করে একদিন তার হেলথ প্রবলেম বা বিভিন্ন রকম প্রবলেম হতেই পারে, লিগাল প্রবলেম, তার ফলে দেখা গেল তার যে এত কষ্টার্জিত যে সম্পদ যেটা আস্তে আস্তে বাড়ছে, সেটা কিন্তু অনেকটাই কমে গেল। তাহলে কিভাবে কোনো ব্যক্তির জীবনে এগোতে হবে, সেগুলো প্রত্যেকেরই জীবনের ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো সেগুলো রয়েছে। তাহলে আজকে সেই আলোচনাই হোক যে ভবিষ্যতে বড় কর্পাস আমরা তৈরি করবই। শুনতে থাকুন। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে রাউথ স্পিচ এই চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন কিভাবে সম্পদটাকে রক্ষা করব, কিভাবে প্রোটেক্ট করব, তার পদ্ধতিগুলো। কোনো ব্যক্তির সম্পদ বা ওয়েলথ যখন ধীরে ধীরে বাড়তে থাকে এবং তার সম্পদ তৈরি করার বা ওয়েলথ ক্রিয়েশন করার ক্যাপাবিলিটি বাড়ে এবং তিনি স্বপ্ন দেখেন যে ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করতে পারবেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পরিবারের কোনো সদস্য, সেটা না হোক, কিন্তু অসুস্থ হয়ে পড়লেন, তার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। ফলে তিনি যে টাকাটি আস্তে আস্তে জমিয়েছেন অনেকটাই বেড়েছে এবং টাকাটা আস্তে আস্তে বাড়ছে, সেই টাকায় কিন্তু হাত পড়ে গেল এবং বড় লামসাম অ্যামাউন্ট কিন্তু হাসপাতালের খরচায় নষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে তিনি যদি একটা ভালো সাম এশিওর্ড নিয়ে, ধরুন 10 লাখ, 5 লাখ, 10 লাখ, এই এশিওর্ড সাম এশিওর্ড নিয়ে তিনি যদি একটা প্রিমিয়াম, এই ক্ষেত্রে 20,000, 25,000 টাকা ইয়ারলি, সেটা যদি করতে পারেন, তাহলে কিন্তু তার সঞ্চয় ঠিক থাকে। এবং এই ক্ষেত্রে অবশ্যই তাকে প্রথম যে খরচাটি সেটা তো করতেই হবে, তার পকেট থেকে, তার যে সম্পদ আছে সেখান থেকে ব্যয় করতে হবে। কিন্তু পরের বছর থেকে তার কিন্তু অত চাপ পড়বে না, সম্পদ ক্ষয় হবে না, অতটা হবে না। কেন? কারণ সম্পদ বৃদ্ধি পাবে, কারণ তিনি একটা রেকারিং করবেন যে যতটা তার প্রিমিয়াম দরকার হবে আগামী বছরে। ফলে সেভাবে ওই যে রেকারিংটা করলেন, তার যে ইয়ারলি ভ্যালু হলো, হিসাব করবেন যে কতটা তার প্রিমিয়াম দরকার হয়, সেখান থেকে খরচা হতে থাকবে। কিন্তু তিনি যদি হেলথ ইন্স্যুরেন্স না করেন, তাহলে হঠাৎ করে যদি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, কেউ বলতে পারে না কত টাকা খরচা হবে, সেটা যদি হঠাৎ করে তার ব্যয় হয়ে যায়, তাহলে কিন্তু আর তার জীবনে সম্পদ সেই পরিমাণে বাড়লো না। এটা কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে প্রোটেকশন জীবনের হচ্ছে প্রথম হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে অবশ্যই প্রি এক্সিস্টিং ডিজিজ কভার থাকে, এটা দেখতে হবে। কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয় না। হয়তো দেখা গেল এমন ডিজিজ রয়েছে পরিবারের কোনো সদস্যের, সেই ক্ষেত্রে সেটা হয়তো 2 বছর থেকে 4 বছর পর্যন্ত কিন্তু কভারেজ পাওয়া যাবে না। অতএব ভালো কোনো কোম্পানির যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটা দেখে তারপর কিন্তু এগোনো উচিত। আরেকটি বিষয় হচ্ছে এর সঙ্গে যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, সেটা কিন্তু অবশ্যই নেওয়া উচিত। কারণ কেউ বলতে পারে না জীবনে কখন দুর্ঘটনা ঘটে যায়।
এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্ট হলো, হয়তো মৃত্যু হলো না, অঙ্গহানি হতে পারে, কিংবা হয়তো এমন হতে পারে যে পরিবারের কোনো ব্যক্তি যিনি উপার্জন করেন তিনি হয়তো 1 মাস থেকে 6 মাস ঘরে বসে রইলেন, ফলে তার কিন্তু ইনকাম জেনারেশনটা আটকে গেল, চাকরিতে দেখা গেল উইদাউট পে, বা ব্যবসাতে তিনি দেখা গেল যে হয়তো ব্যবসার ঝাঁপ মানে দোকান বন্ধই করে দিতে হলো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকাল অনেক ব্যাংকে বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি এটা কিন্তু রয়েছে। 2 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু পার্সোনাল যে অ্যাক্সিডেন্ট পলিসি সেই সুযোগ কিন্তু পাওয়া যায় বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। অতএব সেই সুযোগটা কিন্তু নিতে হবে। এছাড়া আস্তে আস্তে কিছু টাকা জমিয়ে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, কারণ জীবনে চলার পথে হয়তো দেখা গেল যে তিনি যেটা সার্ভিস করছেন সেটা বন্ধ হয়ে গেল, আবার তাকে নতুন করে একটা সার্ভিস খুঁজতে হবে। অতএব এই সময়ে সংসার চলবে কী করে? কিন্তু এই টাকাটা যেটা ইমার্জেন্সি পারপাসে জমা রাখতে হবে সেটা ব্যাংকের সেভিংসে তিনি রাখতে পারেন, বা সেটা অল্প সময়ের জন্য কোনো ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন। এই টাকা থেকে কিন্তু ধরুন ইচ্ছে হলো যে একটা ট্যুর করতে যাব, অনেকটাই টাকা জমেছে মনে হচ্ছে, কারণ এখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন মনে কোনো তৈরি হয়নি, তাহলে তিনি ট্যুর করতে যাবেন, সেখানে টাকা খরচা করলেন, মনে হলো কিছু জামা কাপড় কিনতে হবে, অতএব তিনি সেটা খরচা করলেন, সেটা কিন্তু করা যাবে না। ইমার্জেন্সি ফান্ডের টাকা যেহেতু যে কোনো সময় দরকার হতে পারে, কোনো ব্যক্তি যখন কোনো সার্ভিসে ঢুকলেন বা কোনো বিজনেস করছেন, তাহলে কি করে ইমার্জেন্সি ফান্ড আমি সবসময় পেতে পারি তার একটি উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি একটি ফিক্সড ডিপোজিট করলেন কোনো ব্যাংকে, সেটা 20,000 টাকা হতে পারে, 50,000 টাকা হতে পারে, 5 লাখ টাকাও হতে পারে। সেখান থেকে কিন্তু অবশ্যই তিনি একটি ওভারড্রাফট লিমিট পাবেন। এক্ষেত্রে লিমিট তার এনজয় করার দরকার নেই। এক্ষেত্রে তিনি যে টাকাটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন তার এগেনস্টে তিনি কোয়ার্টারলি যে ইন্টারেস্ট পান, ধরে নিন তিনি কোয়ার্টারলি ইন্টারেস্ট নেন, তিনি সেটা অবশ্যই পাবেন। তিনি যদি না নেন তাহলে সেই ক্ষেত্রে তো মূল টাকাটা বাড়তে শুরু করবে। যাই হোক, যে টাকাটি তিনি ব্যাংকে রেখেছেন তার থেকে 90% আগেই বললাম যে একটি ওভারড্রাফট লিমিট পাওয়া যায়, এবং লিমিটটা কিন্তু আপনার সাথে ওই যখনই ফিক্সড ডিপোজিট করলেন তখন থেকে গেল। আপনার যখন ইমার্জেন্সি ব্যাপারটা যদি আসে তাহলে তখন আপনি সেখান থেকে অ্যাভেল করতে পারেন। এর অর্থ হচ্ছে এই ফিক্সড ডিপোজিটের সাথে আরেকটি ব্যাংক কিন্তু একটা ওভারড্রাফট লিমিট, একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন, এবং এই অ্যাকাউন্টটি ওই ব্যাংকের যে অ্যাপ রয়েছে, প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা করে অ্যাপ রয়েছে, সেই ব্যাংকের অ্যাপে ওই অ্যাকাউন্টটি আলাদা করে থাকে। এবার যদি হঠাৎ করে ইমার্জেন্সি দরকার হয় যে এই মুহূর্তে কোনো ব্যক্তির হয়তো দেখা গেল তার 1 লক্ষ টাকা রয়েছে, কিন্তু এখনই তার 50,000 টাকা দরকার, ওই ফিক্সড ডিপোজিটটি ভাঙার কোনো দরকার নেই, কারণ তার লিমিট বলা আছে 90%। অতএব 90,000 টাকা তিনি যখন তখন তুলতে পারেন, তার মূল টাকাটি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বন্ধ হবে না। অতএব তিনি এই 90% টাকা পুরোটাই অ্যাভেল করতে পারেন যদি তার ইমার্জেন্সি অতটাই দরকার হয়ে পড়ে, নাহলে কিন্তু দরকার নেই। যতটা দরকার তিনি ওই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাপের মাধ্যমে তার যে সেভিংস অ্যাকাউন্ট আছে, মূল সেভিংস অ্যাকাউন্ট, সেখানে ট্রান্সফার করে নেবেন, এবং এটিএমের মাধ্যমে টাকা তোলা যাবে, বা গুগল পে, ফোনপের মাধ্যমে তিনি টাকা যাকে দিতে হবে ইমার্জেন্সি পারপাসে খরচা করতে হবে, তাকে কিন্তু তিনি টাকা দিতে পারবেন। অতএব এটা কিন্তু ব্যাংকে ফিক্সড করলে এই ইমার্জেন্সি ফান্ড আলাদা করে তৈরি করার কোনো কারণ নেই, কারণ এক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের এগেনস্টে যে তিনি ইন্টারেস্ট পান মান্থলি বা কোয়ার্টারলি, সেটা তিনি পেয়ে যাবেন, এবং যখন তার হাতে টাকা আসবে ওই ব্যক্তির হাতে, তখন তিনি আবার টাকা শোধ করে দেবেন। অতএব এটা কিন্তু একটা বিরাট লিকুইডিটি। অনেকেই এই ব্যাপারটা নিয়ে কিন্তু অত খোঁজখবর রাখেন না, তারা ব্যাংকে যোগাযোগ করুন। এই ইমার্জেন্সি ফান্ডের লিকুইডিটি কিন্তু তিনি সবসময় কিন্তু পেতে থাকবেন, তার ফিক্সড ডিপোজিটটা যতক্ষণ ব্যাংকে রয়েছে। এবার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বলছি আমার অভিজ্ঞতা থেকে। কোনো ব্যক্তি যখন তার বিভিন্ন সম্পদ বিভিন্ন জায়গায় রাখছেন, তখন তিনি অবশ্যই একটি খাতায় তার লিপিবদ্ধ করবেন। এবার এই খাতাটি তার যিনি নমিনি আছেন বা যাকে তিনি অতি কাছের লোক বলে মনে করেন, তাকে কিন্তু পুরো জানিয়ে রাখতে হবে। কারণ আমি আমার ব্যাংকে দেখেছি যে
কোনো ব্যক্তি মৃত্যুর পর হয়তো নমিনি নেই, দেখা গেল যে কত টাকা কোথায় রেখেছেন তিনি কিন্তু তার যে নমিনি সে কিন্তু বলতেই পারছেন, বা তার যে ঘনিষ্ঠ পরিজন। অতএব এই ক্ষেত্রে আমার মতে যে যদি কম্পিউটারে এক্সেল শিটে সেটা লিপিবদ্ধ করা যায়, এবং সেটা একটু লুকিয়ে করতে হবে, কারণ সেটা যাতে অন্য কেউ না জানতে পারেন, তার তিনি যে ব্যক্তি তার পরিচিত তিনি একমাত্র জানবেন। সেই এক্সেল শিটে ভার্টিক্যালি তার যা যা সম্পদ রয়েছে, সেটা লিকুইড ফর্মে হতে পারে বা ইললিকুইড, তার বাড়ি থেকে শুরু করে তার যা সম্পত্তি রয়েছে সেগুলোকে কিন্তু লিপিবদ্ধ করতে পারেন, এবং হরিজন্টালি প্রত্যেকটা আইটেম লিখতে পারেন। যেমন মিউচুয়াল ফান্ডের তার যে স্কিম রয়েছে সেই স্কিমে তিনি হরিজন্টালি লিখলেন ফোলিও নাম্বার, কত অ্যামাউন্ট রয়েছে, এবং কোন স্কিম, এবং কত নম্বর অ্যাকাউন্টের সঙ্গে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে স্কিমটি যুক্ত, সেটা লেখা যেতে পারে। সেখানে তিনি যাকে লোন দিয়েছেন বা তার কাছে কে কত টাকা পাবে সেটাও কিন্তু তিনি লিপিবদ্ধ করে রাখতে পারেন। এবং এই ক্ষেত্রে যেহেতু এক্সেল শিট টোটাল যোগ করে যে কোনো মুহূর্তে তিনি বুঝতে পারবেন তার কাছে কত ফান্ড রয়েছে এবং তার কাছে কত লোন পাবে, সেই অ্যামাউন্টগুলো কিন্তু সেক্ষেত্রে যে কোনো বিষয় আর কি চেঞ্জ করা যায়। এটা কিন্তু বড় সুবিধা যদি কেউ এক্সেল শিটে মেনটেন করেন। আরেকটি বিষয় বলছি যে চাকরি পাওয়ার পরেই কিন্তু বড় লোন নেওয়া উচিত নয়, কারণ এই ক্ষেত্রে কিন্তু ইএমআই, সেই তার যে রোজগারটা রয়েছে, যে ইনকাম হচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকটাই কাটা যাবে। এবং যে ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয়, অবচয় হয়, সেই ব্যাপারটাও কিন্তু তাকে এড়িয়ে চলতে হবে। যখন তার অনেকটাই সামর্থ্য হয়ে গেল তখন একটা বাড়ি কেনা যেতে পারে, কারণ এক্ষেত্রে তো অনেক টাকার দরকার, এবং ছোটো ছোটো তারও হয়তো তখন অনেক স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে তার মন চাইতে পারে, সেখান থেকে কিন্তু একটু দূরে সরে যেতে হবে। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য চাই। যে ফান্ডগুলো তিনি রেখেছেন সেটা অবশ্যই লং টার্মের জন্য রাখা চাই, যে সাথে সাথে তিনি এক্ষেত্রে অল্প সময়ের জন্য রাখলে দেখা যায় তত বেশি কর্পাস বাড়ে না। এই বিষয়গুলো ছিল আজকে বলার। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে তা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি দু একদিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।